আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে তোমাদের শিখাবো ফাংশন চ্যাপ্টারটি। এটা প্রথম পত্র বইয়ের ২.২ সরি, এটা সাধারণ গণিত বইয়ের ২.২। তাহলে চলো আমাদের টপিকসে ফিরে আসি। এটা স্টার্টিং নাম হচ্ছে সেট ও ফাংশন সাধারণ গণিত ২.২। ঠিক আছে? প্রথমত আমরা বেসিক পার্ট নিয়ে আলোচনা করব। তাহলে চলো টপিকসে ফিরে আসি। এট ফার্স্ট আমরা শিখব অন্বয় বা রিলেশনটা কি। অন্বয় বা রিলেশনটা কি, তুমি কিভাবে বুঝবা এটা অন্বয় বা রিলেশন হবে। ঠিক আছে? তাহলে দেখো, যদি আমরা লিখে দিচ্ছি তাহলে বেশিক্ষণ মনে থাকবে তোমাদের জন্য, যে যদি এ ও বি দুটি সেট হয়, তাহলে দুটি সেট হয়, তবে এদের কার্তেশীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত অশূন্য উপসেট আর কে বি হতে এ সেটের একটি অন্বয় বলা হবে। ঠিক আছে? তাহলে বোঝো দেখি আমরা এখানে কি বুঝাইলাম। যদি এ ও বি দুটি সেট হয়, তবে এই দুটা সেটের কার্তেশীয় গুণজ এ ক্রস বি। ঠিক আছে? মাঝখানে শুধু ক্রস গুণন দেওয়া হয়েছে, এ ক্রস বি সেটের অন্তর্গত। এই মানটা অবশ্যই অশূন্য হবে, উপসেটের মানটা হবে আর, তবে বি হতে এ সেটের একটি অন্বয় বলা হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে তোমার দেখো আর এর উপসেট দেখো আমরা এইভাবে লিখবো, আর সাবসেট আর ইকুয়াল এ ক্রস বি। আমরা এইভাবে লিখবো, আর সাবসেট আর ইকুয়াল এ ক্রস বি। বোঝা গেল? মনে হয় কিছুটা বুঝতে পারলে না, খুব একটা ভালো কনসেপ্ট ক্লিয়ার হলো না। আমরা যখন উদাহরণ দেব তখন এটার কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি, দেখো, যেমন আমরা দুটি সেট লিখব, একটা সেটের উপাদান সংখ্যা দেব ধরো এ বি। আচ্ছা, এ বি না দিয়ে 1 2 এরকম দেই, 1,2। ঠিক আছে? আর একটা বি সেট নিলাম, এটার উপাদান সংখ্যা দিলাম ধরো 3,2, এটা দিলাম। এখন আমাকে এই যে দুটো সেট দেওয়া আছে, এখন আমরা কি করব প্রথমত বলো দেখি, এটাকে কার্তেশীয় গুণজ তৈরি করব। তাহলে আমরা কার্তেশীয় গুণজ করে ফেলি, এ ক্রস বি। তাহলে এর মান দেওয়া আছে 1,2। আচ্ছা, ক্রস বির মানটা দেওয়া আছে কত, 3,2। তা তুমি এই দুটোকে কার্তেশীয় গুণজ পদ্ধতি অ্যাপ্লাই করো। তাহলে অ্যাপ্লাই করলে কি হবে, 1 দ্বারা 3 কে গুণ করলে 3 কে যেন 3 লিখে ফেলো না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। 1,3, 1 দ্বারা 2 কে গুণ করলে 1,2, আবার 2 দ্বারা 3 কে গুণ করলে 2,3, 2 দ্বারা 2 কে গুণ করলে 2,2। তুমি কিন্তু কার্তেশীয় গুণজ করার পরে এই মানটা তুমি পাইলা কিন্তু, তাই না? আমি যখন এই যে বলা হয়েছে দেখো তো, কার্তেশীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত অশূন্য উপসেট যদি আর হয়, ঠিক আছে, তাহলে আমি এটা কি হলো, সেট হলো। অতএব আমি যখন আর করব রিলেশন, তাহলে এটাকে 1,3, 1,2, 2,3, 2,4, তাহলে এটাকে আমি আর দ্বারা প্রকাশ করলাম, তার একটা রিলেশন তৈরি হলো এটা, যে 1,3, 1,2, 2,3, 2,4। এখন এটাকে আমরা কিছু শর্ত অ্যাপ্লাই করব। যেমন এখানে বলছে যে অন্বয়, কথার অর্থ হচ্ছে রিলেশন তৈরি করব। দেখো রিলেশনটা আমরা কিভাবে তৈরি করব। আচ্ছা, আমরা যদি একটা রিলেশন তৈরি করতে পারি যে আর ইকুয়াল, আর এটা হচ্ছে অন্বয় বা রিলেশন, আমরা দেব এরকম যে এক্স বিলং টু, আগে এভাবে না দিয়ে এক্স কমা ওয়াই সাজ ড্যাট দিলাম। ঠিক আছে? এক্স বিলং টু এ কমা ওয়াই বিলং টু বি, কারণ আমাদের সেটের মানটা দেওয়া ছিল এ এবং বি।
তাহলে এক্স বিলং টু এ ওয়াই বিলং টু বি, ঠিক আছে। এবং আমরা এটাকে শর্ত দিতে পারি এক্স গ্রেটার ওয়াই এবং এক্স লেস হচ্ছে ওয়াই। আমরা একটা শর্তে অ্যাপ্লাই করলাম যে এক্স এর মানটা ওয়াই থেকে বড় হতে হবে, এক্স এর মানটা ওয়াই থেকে ছোট হতে হবে, এমন একটা রিলেশন দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এই রিলেশনের মানটা এখানে অ্যাপ্লাই করে দেব, করার পর যে গ্রান্টেড মানটা তৈরি করে নেব। এই তৈরি করার পদ্ধতির নামই হচ্ছে অন্বয় বা রিলেশন। তাহলে করো এক্স গ্রেটার ওয়াই শর্তে, এখন এক্স গ্রেটার ওয়াই শর্তে, ঠিক আছে। তাহলে আমরা যদি এক্স গ্রেটার ওয়াই শর্তে আর এর মানটা আমরা তৈরি করব আর, তাহলে এক্স এর মানটা ওয়াই অপেক্ষা বড় হতে হবে। তাহলে দেখো প্রথম মানটাকে এক্স, পরের মানটাকে ওয়াই ধরতে হয়, অর্থাৎ ভুজ এবং কোটি যদি কার্তেশীয় স্থানাঙ্ক জ্যামিতিতে তুমি পাবা এক্স ওয়াই। তাহলে এক্স এর মানটা বড়, ওয়াই এর মানটা ছোট হতে হবে, কিন্তু এক্স এর মান 1, ওয়াই এর মান 3, তাহলে এক্স ছোট ওয়াই বড়, কন্ডিশন মিলতেছে না, এটাও মিলতেছে না, এটাও মিলতেছে না, এটাও মিলতেছে না। তাহলে দেখো তো 1,3 1,2 2,3 2,4, তাহলে এক্স এর মানটা ওয়াই থেকে বড় হতে হবে, তাহলে ওয়াই এর মানটাই এখানে কিন্তু বড়, কিন্তু এক্স এর মানটাই ছোট। তার মানে এখানে কিছু নাই, মানে এখানে কি হবে, ফাঁকা সেট আসবে। এবং এখন দেখো এক্স লেস ওয়াই শর্তে, ঠিক আছে। তাহলে আমরা এক্স এর মান থেকে ওয়াই এর মানটা বড় হতে হবে। তাহলে দেখো এখানে এক্স এর মানটা ওয়াই অপেক্ষা বড়, আর এখানে ওয়াই এর মানটা এক্স অপেক্ষা বড়, তাহলে মানে ওয়াই এর মানটাই বড় হবে। তাহলে এখন আমরা এই শর্তে কি পাচ্ছি, আর ইকুয়াল, ঠিক আছে। তাহলে দেখো তো এক্স এর মান ছোট, ওয়াই এর মান বড়, এটাই তো নিতে বলছে। তাহলে আমি এখানে লিখতে পারি 1, কত 3 লিখলাম। এখানে 1,2 আমি লিখবো 1,2, এখানে লিখবো 2,3, লিখে ফেলো 2,3, 2,4, তুমি ধাম করে লিখে ফেলো 2,4, ঠিক আছে। তাহলে দেখো যে এই যে আমরা শর্ত মিলালাম, এটা একটা শর্ত, এটা একটা শর্ত, এই শর্তটা হচ্ছে রিলেশন। রিলেশন কথার অর্থ হচ্ছে বর্ণয়। বুঝতে পারলো সবাই? ক্লিয়ার একদম? আচ্ছা, এবার আমরা এই অন্যয়টাকে অন্যভাবে একটু সংজ্ঞায়িত করি, যেটা তোমাদের জন্য বুঝতে আরো ক্লিয়ার হবে কনসেপ্টটা, ঠিক আছে। আচ্ছা, অন্যয় বা রিলেশনটাকে আমরা এইভাবে বলতে পারি যে দুটি আহ অর্থাৎ দুটি জিনিসের মধ্যে যে সম্পর্ক থাকবে বা দুটি সেটের মধ্যে যে সম্পর্ক থাকবে, এই সম্পর্ককেই অন্যয় বা রিলেশন বলা হয়ে থাকে, ঠিক আছে। যেমন এক্সাম্পল স্বরূপ তুমি এভাবে শিখবো এবার অন্যয়টা বা রিলেশনটা। আমরা যদি একদিকে নেই দেশ আর একদিকে নেই রাজধানী, রাজধানী নিলাম, ঠিক আছে, দেশ এবং রাজধানী। তা তুমি বলো দেখি বাবারা, বাংলাদেশ এর রাজধানীর নাম কি বলতো? ঢাকার কয়াকার ফাঁকা নাকি ঢাকা? ঢাকা, ঢাকা। আচ্ছা, ভারত এর রাজধানীর নাম কি? নয়াদিল্লি, জানো তো সবাই, নয়া দিল্লি। থাইল্যান্ড, থাইল্যান্ড এর রাজধানীর নাম কি? ব্যাংকক, ব্যাংকক। তাহলে দেখো দেশ এবং রাজধানীর মধ্যে যে সম্পর্ক, এটা হচ্ছে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, ভারতের রাজধানীর নাম নয়াদিল্লি, থাইল্যান্ড এর রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক। তাহলে এটা হচ্ছে দেশ এবং রাজধানীর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে, তাহলে এটা একটা হচ্ছে অন্যয়। বুঝতে পারলা সবাই? আচ্ছা, এই পর্যায়ে আমরা শিখবো ফাংশন সম্পর্কে। এতক্ষণ আমরা অন্যয় শিখলাম, এবার আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। দেখো এবার আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশনটা কি? দেখো আমরা লিখে দেই তাহলে বেটার হবে, দুইটি চলক, চলক এক্স ও ওয়াই এমনভাবে এমনভাবে সম্পর্কযুক্ত যেন, সম্পর্কযুক্ত যেন এক্স এর একটি মানের জন্য, এক্স যেন এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মান বিদ্যমান থাকে, ঠিক আছে। তবে ওয়াই কে এক্স এর একটি ফাংশন বলে,
ফাংশন বলে। ঠিক আছে, বুঝতে পারলাম? যদি কোনো একটা চলক, দুটি চলক এক্স এবং ওয়াই বিদ্যমান থাকে, এটা এমনভাবে সম্পর্ক থাকবে যেন এক্স এর মানের জন্য একটা ওয়াই এর মান বিদ্যমান থাকে, তবে ওয়াই কে এক্স এর একটি ফাংশন বলা হবে। আচ্ছা, ফাংশনকে দেখো তো লিখে দিচ্ছি, ফাংশনকে ওয়াই এফ অফ ছোট হাতের এফ অফ এক্স, জি অফ এক্স বড় হাতের এফ অফ এক্স দ্বারা সংজ্ঞায়িত করা হয় বা প্রকাশ করা হয়। ঠিক আছে, প্রকাশ করা হয়। ওকে, তুমি একটা এক্সাম্পল নিতে পারো যে দেখো এরকম আমরা নিতে পারি 1 2 3, এটা আমি নিলাম এক্স ফাংশনের মান। আমরা এখানে একটা মান নিতে পারি 1 2 3, এটা নিলাম ওয়াই ফাংশনের মান। দেখো একটা করে মান বিদ্যমান আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি এক্স সমান কত, ওয়াই। আমরা যদি এখানে নেই এরকম করে যে ধরো 1 এটা এক্স ফাংশন, এটা ওয়াই ফাংশন, 1 2 3 নিলাম, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 3 ডাবল কত আছে 6। তাহলে এখানে লক্ষ্য রাখবা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, y ইকুয়াল টু 2x লিখতে পারি না? y এর যা মান আছে x এর দ্বিগুণ 2x, তাহলে এইটা হবে এক ধরনের ফাংশন। বুঝতে পারলা সবাই? আচ্ছা, এই পর্যায়ে আমরা শিখব ডোমেইন এবং রেঞ্জ এবং এক এক ফাংশন। আচ্ছা, আমরা ফাংশনে আরো অনেক কিছু আছে যেটা আমরা উচ্চতর গণিতে শেখাবো। ওকে, আমাদের সাধারণ গণিতে যতটুকু লাগবে আমরা ততটুকুই ক্লিয়ার করতেছি, আর এমসিকিউ সিকিউতে যা লাগবে তা ক্লিয়ার করা হবে। ওকে, আচ্ছা আমরা এবার শিখবো, আচ্ছা এক এক ফাংশন শিখে তারপর ডোমেইন রেঞ্জ শেখাই। ওকে, আচ্ছা এবার আমরা শিখবো ওয়ান অ্যান্ড ওয়ান ফাংশন। ঠিক আছে, ওয়ান অ্যান্ড ওয়ান ফাংশন অর্থাৎ এক এক ফাংশন, বোঝা গেল? আচ্ছা আমরা উদাহরণের মাধ্যমে বুঝাই তাহলে সংজ্ঞাটা হয়ে যাবে। আচ্ছা, একটি উপাদানের জন্য যদি একটি মান বিদ্যমান থাকে এই ধরনের ফাংশনকে ওয়ান অ্যান্ড ওয়ান ফাংশন বলা হয় বা এক এক ফাংশন বলা হয়। একটি উপাদানের জন্য যদি একটি মান বিদ্যমান থাকে তবে তাকে বলা হবে ওয়ান অ্যান্ড ওয়ান ফাংশন বা এক এক ফাংশন। বুঝতে পারলা সবাই? আচ্ছা বলো দেখি কি বললাম। ধরো একটি উপাদান আমি দিলাম 1 2 3, ঠিক আছে, আমি এই পাশে দিলাম 3 4 5। একটি উপাদানের জন্য আমি একটি মান বিদ্যমান পাইছি, একটি উপাদানের জন্য একটি মান বিদ্যমান, একটি উপাদানের জন্য একটি মান বিদ্যমান। তার মানে এই ধরনের ফাংশনকে বলা হবে এক এক ফাংশন। বুঝতে পারলা সবাই? এক এক ফাংশন, এক এক ফাংশন। তাহলে তুমি বলতে পারো যে স্যার আমরা এক এক ফাংশন নয় কি হবে, কিভাবে হবে? ধরো আমরা এখানে একটা নিলাম 1 2 3, আমরা এখানে একটা মান নিলাম 3 4 5 6। একটি মানের জন্য একটি মান উপাদান বিদ্যমান, একটি উপাদানের জন্য একটি মান, একটি উপাদানের জন্য একটি মান, কিন্তু এদিকে মান কয়টা আছে, চারটি। আবার প্রথম দিয়ে হিসেব করে দাও, এখানে চারটি। তাহলে দেখো একটি মানের জন্য কিন্তু একাধিক মান বিদ্যমান হয়ে গেছে, একটি বিদ্যমান নেই। তার মানে এই ধরনের ফাংশনকে এক এক ফাংশন বলে না, এক এক ফাংশন নয়, এটা লিখে দিবা। বুঝতে পারলাম? তাহলে ওয়ান অ্যান্ড ওয়ান ফাংশন, এক এক ফাংশন কাকে বলে? ওকে, আচ্ছা আমরা এই পর্যায়ে শিখব ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করা। মোস্ট ইম্পর্টেন্ট আসবে, কিন্তু যদি না পড়ো একটা এমসিকিউ কিন্তু তুমি মিস করে ফেলবা এখান থেকে। ঠিক আছে, ডোমেইন ও রেঞ্জ নির্ণয়। ডোমেইন, ডোমেইন অ্যান্ড রেঞ্জ, রেঞ্জ। আচ্ছা বাংলায় ডোমেইন ও রেঞ্জই হয়। ঠিক আছে, ডোমেইন ও রেঞ্জই হয়, বাংলায় লিখলাম না। হ্যাঁ, ডোমেইন কাকে বলে। আচ্ছা ফার্স্ট টাইম আমি শিখবো ডোমেইন কাকে বলে, রেঞ্জ কাকে বলে। আমি লিখে দিলাম, কোনো একটি অন্বয়, অন্বয় অর্থাৎ রিলেশনে, কোনো একটি অন্বয়ের বা রিলেশনে, তাহলে কোনো একটি অন্বয়ের ক্রমজোড়ের, ক্রমজোড়ের, ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোকে, উপাদানগুলোকে গুলোকে ডোমেইন বলে, ডোমেইন বলে। তাহলে ডোমেইন কাকে বলে? কোনো একটা রিলেশন থাকবে, রিলেশনের ক্রমজোড় থাকবে, ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোকে ডোমেইন বলা হবে। আচ্ছা এবার দেখো রেঞ্জ কাকে বলে। তাহলে আমরা বলতে পারি, তাহলে ক্রমজোড়ের সেম
অন্বয়ের দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলে। আচ্ছা, ডোমেনকে কি দ্বারা প্রকাশ করে? ডোমেন ও রেঞ্জকে ডি অফ এফ অথবা আর অফ এফ দ্বারা প্রকাশ করা হয়। বুঝলো সবাই? বুঝছো? তাহলে কোনো একটি ক্রোমোজোম থাকবে, প্রথম উপাদানকে ডোমেইন বলা হবে, দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হবে। এক্সাম্পল স্বরূপ নাও, তাহলে তুমি দ্রুত বুঝতে পারবা। ধরো কোনো একটা রিলেশন নিলাম আমরা এইরকম, যে আচ্ছা আমরা অঙ্কের প্যাটার্নটাই তৈরি করে দিচ্ছি, তোমার জন্য বেশি বেটার হবে। ধরো এ একটা সেট নিলাম 2,3, আচ্ছা বি একটা সেট নিলাম 4,5 হলে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ঠিক আছে, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে গেলে তোমাকে অন্বয়ে আসতে হবে, রিলেশন করতে গেলে তোমাকে কার্তেশীয় গুণজ করতে হবে। তাহলে আমি প্রথমত এ ক্রস বি করব, এর মানটা দেওয়া আছে 2,3, ক্রস বির মানটা দেওয়া আছে 4,5। ঠিক আছে, তাহলে আমি যদি এখান থেকে রিলেশনটা তৈরি করো, 2 দ্বারা গুণ করে দিলে 2,4, 2,5, আবার এখানে লিখতে পারো কত 3,4, 3, কত হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আমরা দেখো তো ক্রোমোজোম পাইছি একটা করে, প্রত্যেকটা ক্রোমোজোমের প্রথম উপাদানগুলোকে ডোমেন বলা হয়, দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়। এই যে আমরা বলছি দেখো ক্রোমোজোমের প্রথম উপাদানগুলোকে ডোমেন বলা হয় এবং দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়। তাহলে অতএব ডোমেন এটাকে ডি অফ এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডোমেন প্রথম উপাদানগুলো ছিল 2, 2, 3, 3। আচ্ছা, ক্রোমোজোমের কোনো মান যদি একই মান যদি বারবার আসে, তাহলে একটা কমন মানটা নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 2, 2 আমি একটা 2 নেব, 3, 3 আমি একটা 3 নেব, এইটা হবে এটার ডোমেন। আমি যদি রেঞ্জ নিতে গেলে কি হবে? আর অফ এফ রেঞ্জ 4, 5, 4, 5 কমন সংখ্যা আছে, আমরা নেব একটা শুধু 4,5। তাহলে ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে কিন্তু তুমি পাইলা, বুঝতে পারলা? আচ্ছা, এই পর্যায়ে আমরা সরাসরি বোর্ড বইয়ে চলে আসব। বোর্ড বইয়ের অঙ্কে সবগুলো কমপ্লিট করার পর এমসিকিউতে আসবো, তারপর সৃজনশীল আসবো। ঠিক আছে, চলো এবার আমরা বোর্ড বইয়ে আসি। তাহলে চলো আমাদের টপিকসে আমরা ফিরে আসি। আচ্ছা, বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে নাম্বার 1 নাম্বার অঙ্কে বলছে 8 এর গুণনীয়ক সেট কোনটি? 8 এর গুণনীয়ক সেট কোনটি? তাহলে দেখো তো তুমি আগে 8টাকে লিখে নিবা। দেখো 8 কি দ্বারা বিভাজ্য যায়? 8কে 8, 4 দুগুণ 8 আর যায় না। তাহলে মানে এখানে গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 8। তাহলে 8 এর গুণনীয়ক কিন্তু 1, 2, 4, 8 এটা আসছে, তাই না? তাহলে দেখো 4টা অপশন আছে, 4টা অপশনে কোথায় আছে? এই যে 1, 2, 4, 8 খতে দেওয়া আছে। বুঝতে পারলা সবাই? দেখো 8 নাম্বার 2, দেখো সেট সি হতে বি এর একটি সম্পর্ক নিচের কোনটি? তাহলে সেট সি হতে বি এর একটি সম্পর্ক নিচের কোনটি? 4টা অপশন দেওয়া আছে, আর সাবসেট সি, আর সাবসেটের ইকুয়াল সি, আর সাবসেট আর ইকুয়াল সি ক্রস বি, সি ক্রস বি সাবসেট আর ইকুয়াল আর। ঠিক আছে, তাহলে এখানকার এই যে আর বোঝাচ্ছে আর আর আর, এই আরটা হচ্ছে রিলেশন। ঠিক আছে, অন্বয়। তাহলে অন্বয়কে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? অন্বয়কে আর দ্বারা প্রকাশ করা হচ্ছে, রিলেশন প্রথম অক্ষর আর বড় হাতে আর দ্বারা প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে 4টা অপশন কোনটা হবে? তাহলে সি হতে বি এর একটি সম্পর্ক। আচ্ছা, আমরা রিলেশন বা অন্বয় একটা সংজ্ঞা জানি যে যদি সি ও বি দুটি সেট হয়, তবে এই দুটার যে কার্তেশীয় গুণজ হবে তার অন্তর্গত ক্রোমোজোমের আসন্ন উপসেট এই আর কে সি সেট বি সেট হতে সি সেটের একটি অন্বয় বলা হবে। তার মানে এটাকে লেখা যাবে আর সাবসেট ওয়ার ইকুয়াল সি ক্রস বি, যেহেতু কার্তেশীয় গুণজ বলছে।
তার মানে আর সাবসেট ওর ইকুয়াল সি ক্রস বি, ঠিক আছে। তাহলে অপশন দেখো এটা দেওয়া আছে কিন্তু গতে, তার মানে এটা হবে অ্যান্সার। বুঝতে পারলা কি? পারবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার 3তে দেওয়া আছে, দেখো দেখো এ ইকুয়াল 1,2, বি ইকুয়াল সেটের উপাদানের মান আছে 2,5 হলে এখানে তোমাকে বের করতে বলছে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি, পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি। অপশন দেওয়া আছে 4টা, 1 2 3 4। তাহলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা কয়টি? তোমাকে কিন্তু ফার্স্ট টাইমে সদস্য বের করতে বলছে। তাহলে দেখো 1 2 3 4 এখানে আছে। তাহলে আমি প্রথমত কি করব, দেখো তো এ ইন্টারসেকশন বি করব। তাহলে আমি এ ইন্টারসেকশন বি করে নেব। তাহলে দেখো তো এটা এবং এটা এই সেটের মধ্যে কমন মান কি আছে, আমরা স্ট্রেটলি করতেছি যেহেতু এমসিকিউ কমন দেওয়া আছে কিন্তু 2, তাই আমি এখানে লিখবো হচ্ছে 2, ঠিক আছে। একটা মানে আছে কিন্তু কমন। তাহলে অতএব শক্তি সেট করো পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে একটা আছে তাহলে একটা হবে, নাই মানে ফাঁকা সেট হবে, সেকেন্ড ব্র্যাকেট করে নাও। তাহলে দেখো উপাদান সংখ্যা কয়টি, পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা এখানে একটা এখানে একটা, তাহলে 1 + 1 যোগ করলে কত হয়, 2টি। তাহলে এই ক্ষেত্রে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা বা সদস্য সংখ্যা হবে 2। বুঝতে পারলা সবাই? পারবে না? দেখো এবার নেক্সট নাম্বার, দেখো নেচের কোনটি x belong to n such that 13 less x less 17। দেখো ভালো করে দেখো তো, 13 less x less 17 এবং x মৌলিক সংখ্যা হতে হবে, সেটি দ্বারা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তার মানে তোমার এখানে কিন্তু শর্ত দেওয়া আছে এরকম যে 13 less x less হচ্ছে 17 এবং বলছে x মৌলিক সংখ্যা, এইটা কন্ডিশন দেওয়া আছে। তাহলে তুমি x এর মান 13 থেকে বড়, 17 থেকে ছোট, তাহলে 13 থেকে বড় 14 15 16, 17 থেকে ছোট, তার মানে x এর মান 13 অপেক্ষা বড় মান 14, 17 অপেক্ষা বড় মান ছোট মান হচ্ছে 16, 14 15 16, এই মানটাকে মৌলিক সংখ্যার সেট হতে হবে এমন সংখ্যাটাই নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু 14 বিভাজ্য যাচ্ছে, 15 যাচ্ছে, 16 যাচ্ছে, তার মানে এই তিনটার মধ্যে একটাও মৌলিক সংখ্যা নাই। তার মানে সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে এই সেটের কোনো উপাদান সংখ্যাই নাই, তার মানে কি হবে, ফাঁকা সেট। তাহলে অ্যান্সার হবে, দেখো তো কোনটা হবে এর মধ্যে ফাঁকা সেট, 5 দেওয়া আছে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে তো এটা হচ্ছে না। 0কে তোমার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, এটাও হচ্ছে না। অরি বা ফাঁকা সেট এটাকে বোঝাচ্ছে। তাহলে অ্যান্সার হবে ক, এটা হবে অ্যান্সার। বুঝতে পারলা কি সবাই? এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 5। দেখো দেখো অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। তাহলে দেখো এ ইউনিয়ন বির মানটা এ বি সি, এই সেটের মানটা দেওয়া আছে, এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা দেওয়া আছে এ বি সি। দেখো দেখো এ ইউনিয়ন বি এর সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে এ কমা বি কমা সি হলে এই যে তিনটা এখানে অপশন দেওয়া আছে, এর মানটা এমন হতে পারে, বির মানটা এমন হতে পারে, এর মানটা এমন হতে পারে, বির মানটা এমন হতে পারে, এর মানটা এমন হতে পারে, বির মানটা এমন হতে পারে। অপরের তথ্যের আলোকে কোনটি সঠিক, এখানে অপশনগুলো দেওয়া আছে। তাহলে তুমি কি জানো এ ইউনিয়ন বি কথার অর্থ হচ্ছে এ এবং বি কে সংযোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এ ইউনিয়ন বির মানটা আছে কত, এ বি সি, এ ইউনিয়ন বির মানটা কি আছে এ কমা বি কমা সি, ঠিক আছে। তাহলে আমি এই যে প্রথম কন্ডিশনে দেখো এ এবং বি কে যদি আমি এ ইউনিয়ন বি করি, মনে করো এখানে করতেছে এ ইউনিয়ন বি, তাহলে এর মান আছে কত এ, তাহলে আমি এখানে লিখতে পারি কত এ বি, এখানে একটা বি আছে, এখানে এ আর এ দুইটা কমন সংখ্যা এ, বি আর বি আমি লিখতে পারি কমন সংখ্যা বি, সি নাই, সি আছে, সি আছে, সি নাই, তাহলে আমি এখানে লিখতে পারি সি। তার মানে এ বি সি এটা কিন্তু এই মানটাকে গ্রান্টেড করছে, তাই না? আচ্ছা আবার দেখো আমরা যদি এখান থেকে ইউনিয়ন করি, ধরো এ ইউনিয়ন বি যদি করি, এ ইউনিয়ন বি করলে এ এখানে নাই, তাহলে আমি একটা এ নিতে পারবো, বি আর বি আছে একটা বি নিতে পারবো, সি সি আছে আমি একটা সি নিতে পারবো। তার মানটা এইটাও কিন্তু এটাকে শর্ত প্রযোজ্য করেছে। এখানে দেখো আমরা যদি ইউনিয়ন করি, যে এ ইউনিয়ন বি যদি করি, তাহলে এর মানটা আমি পাচ্ছি এখানে এ, এখানে পাচ্ছি একটা বি, এখানে পাচ্ছি কত সি, কারণ ইউনিয়ন বা সংযোগ সেটের সকল উপাদানগুলো নিয়ে গঠিত সংখ্যাকে
সেটকে সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়? সংযোগ সেট। তাহলে এইটাও কিন্তু এইটাকে নির্দেশ করছে, তার মানে তিনটাই কিন্তু রাইট আছে। তার মানে দেখো তো অপশনের মধ্যে ঘতে কিন্তু তিনটাই রাইট অপশন দেওয়া আছে, তাহলে তিনটা যদি রাইট হয় তাহলে এ ইউনিয়ন বি সমান এ কমা বি কমা সি, অর্থাৎ এ ইউনিয়ন বির উপাদান সংখ্যা এ বি সি হবে। বুঝতে পারলা সবাই? পারবা না? এ ও বি দুটি সসীম সেটের জন্য তিনটা এখানে মান দেওয়া আছে, দেখো তো তিনটা পার্ট দেওয়া আছে, দিয়ে এখানে মানে টিক দিতে বলছে যে উপরিক্ত কোন তথ্যের আলোকে এই মানটা সঠিক হবে। ঠিক আছে, তাহলে দেখো এ ও বি দুটি সসীম সেটের জন্য আমরা জানি এ ক্রস বি কথার অর্থ হচ্ছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলং টু এ এবং ওয়াই বিলং টু বি, এটা সত্য হবে। এটা কিন্তু আমরা সসীম সেটের ক্ষেত্রে দেখাইছি, তার মানে এটা রাইট আছে। এন অফ এ সমান এ, এন অফ বি সমান বি হলে এন অফ এ ক্রস বি ইকুয়াল টু এ বি হবে, এটাও রাইট আছে, এটাও আমরা দেখাইছি। ঠিক আছে, এ ক্রস বি এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড়, কারণ তুমি যখন ক্রস গুণন করবা, ক্রস গুণের মান যখন তুমি করবা, ধরো এর মানটা আছে 1,2 আর বির মানটা আছে ধরো 3,4, যখন তুমি গুণটা করতেছো তখন কিন্তু মানটা ক্রমজোড়ে থাকতেছে, তার মানে এইটাও ঠিক। তার মানে এ ও বি দুটি সসীম সেটের জন্য তিনটাই রাইট আছে। ওকে, অপশন ঘ। পারবে না সবাই? নাম্বার 7, এ সেটের উপাদানগুলো দেওয়া আছে, এটা চারটা অপশন দেওয়া আছে এখানে। তোমাদেরকে আমি একটা ট্রিক্স শিখাবো, ট্রিক্সটা যদি করতে পারো তাহলে এই জাতীয় অঙ্ক সকল তুমি পারবা। ঠিক আছে, ট্রিক্সটা হচ্ছে এরকম, ব্যবধি শিখতে হবে। তুমি মূলত ব্যবধি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে খোলা ব্যবধি, খোলা ব্যবধিকে ফার্স্ট ব্র্যাকেট অথবা উল্টো থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, খোলা। আর বদ্ধ ব্যবধিকে তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে একটু শেখো, তারপর আমরা অঙ্কে প্রয়োগ করাবো। যদি x গ্রেটার 2 থাকে, x গ্রেটার ইকুয়াল 3 থাকে, 1 লেস x লেস 4 থাকে, থাকতে পারে এরকম যে 2 লেস x লেস ইকুয়াল 4, থাকতে পারে 3 লেস ইকুয়াল x লেস হচ্ছে 5, থাকতে পারে দেখো তো ধরো এদিকে 4 লেস ইকুয়াল x লেস ইকুয়াল 6, এই মানটা কিন্তু তোমাদের থাকতে পারে। তাহলে আমরা এই ধরনের পদ্ধতি কিভাবে ওখানে আমরা প্রয়োগ করে দেখাবো। তাহলে আমরা জানি খোলা ব্যবধি মানে প্রথম বন্ধনী অথবা উল্টো থার্ড ব্র্যাকেট, আর বদ্ধ ব্যবধি তৃতীয় বন্ধনী অ্যাপ্লাই করব। তাহলে এখানে x এর মান 2 থেকে বড়, তাহলে আমি এখানে 2 থেকে বড় মানে 1 2 2 2 থেকে বড় আমি ডান দিকে হিসাব করব, ডান দিকে, তাহলে x গ্রেটার 2, এর নিচে কোনো ইকুয়াল নাই, তার মানে খোলা ব্যবধি বিদ্যমান। তাহলে তুমি এখান থেকে ডোমেইন রেঞ্জটাও এভাবে বের করবা, যেটা আমরা যেটা আমরা দ্বিতীয় সাধারণ উচ্চতর গণিতে শেখাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্স এর মান 2 থেকে বড় ডান দিকে অবস্থান করছে, এর নিচে কোনো ইকুয়াল নাই মানে খোলা ব্যবধি, তাহলে খোলা ব্যবধিতে আমরা প্রথম বন্ধনী বা এটাও ইউজ করতে পারি। তাহলে খোলা বন্ধনী আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। তাহলে এক্স এর মান 2 ডট 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 ইনফিনিটি সারা জীবন চলতেই থাকবে, তাহলে তার মানে হচ্ছে ইনফিনিটি। তাহলে এই পাশেও খোলা থাকলো, এই পাশেও খোলা থাকলো, কারণ ইনফিনিটিকে তো কখনো বদ্ধ করা যায় না, তার মানে খোলা, তাহলে 2 কমা ইনফিনিটি, এটা আসবে। তাহলে এক্স এর মান যদি এরকম থাকে, দেখো 0 1 2 3, আচ্ছা 3 থেকে বড় বা তার সমান, তাহলে ডট 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 ইনফিনিটি বা চলতেই থাকবে। হ্যাঁ, এই পার্টটা হবে। তাহলে ইকুয়াল দেওয়া আছে, ইকুয়াল থাকলে মানটা 3 বদ্ধ হচ্ছে, তাহলে তাই না? তাহলে 3 আছে কি হচ্ছে বদ্ধ হচ্ছে। তাহলে কোনো অঙ্কের নিচে ইকুয়াল থাকলে তাহলে ক্যালকুলেশনটা আমরা 3 থেকেই নেব, তাহলে 3 এখানে আমরা বদ্ধ হচ্ছে, তাহলে মানটা হচ্ছে কত, দেখো 3 কমা ইনফিনিটি, এখানে লেখো 3 কমা ইনফিনিটি। ইনফিনিটি অসীম মানকে কখনো বদ্ধ করা যায় না, তার মানে খোলা, আর এখানে বদ্ধ মানে তাহলে 3, তার মানে তোমাকে এটাই বোঝাচ্ছি যে কোনো অঙ্কের নিচে ইকুয়াল দেওয়া থাকলে হিসাবটা যেখানে থাকবে ওখান থেকে হিসাব করতে হবে। তাহলে এখানে যদি 3 থাকে তাহলে 3 থেকে হিসাব করতে হবে। তাহলে এখন বলো দেখি, কোনো অঙ্কের নিচে লেস অর ইকুয়াল বা গ্রেটার অর ইকুয়াল দেওয়া থাকলে, ঠিক আছে, ওই মানটা লেস অর ইকুয়াল হবে থার্ড ব্র্যাকেট হবে, আর যদি না থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে তুমি এটা বোঝো যে এক্স এর নিচে দেখো আছে কত 4,6 তৃতীয় বন্ধনী, এখানে আছে 3,5, লেস অর ইকুয়াল আছে তৃতীয় নাই প্রথম, তাহলে 2 লেস অর ইকুয়াল মানে 4, তাহলে এই পাশে বদ্ধ এই পাশে খোলা, এটা কিন্তু দুটাই খোলা। ঠিক আছে, এই জিনিসগুলোই কিন্তু এখানে অ্যাপ্লাই করা আছে। এই যে দেখো, এই যে মনে করো এরকম প্যাটার্ন দেওয়া আছে, তাই না?
তুমি এখন এই অঙ্কগুলো ওখানে কিভাবে প্রয়োগ করবা। তার মানে তোমাকে আমি এখানে বুঝাতে পারলাম যে কোনো অঙ্কের যদি লেস অর ইকুয়াল থাকে হিসাবটা ওখান থেকেই করতে হয়। 3 ছিল 3, এই যে 4 ছিল 4, 6 ছিল লেস ইকুয়াল 6 হয়েছে। তাহলে এখন তুমি এখানে কন্ডিশনে ফার্স্টে আসো, x এর মান 6 থেকে বড় এবং 13 থেকে ছোট। যদি আমি 6 থেকে বড় হিসেব করব 7 থেকে, 13 থেকে ছোট 12 থেকে, কিন্তু এখানে অঙ্ক আছে 6 এবং 13, ঠিক আছে, 6 থেকে 13 পর্যন্ত নিতে হবে। তাহলে আমি যদি 6 থেকে বড় নেই, 7 থেকে হিসেব করা হচ্ছে মনে করো, বা 6 পয়েন্ট সামথিং থেকে, 6 তো হচ্ছে না, তার মানে এটা হচ্ছে না। আচ্ছা এবার দেখো, এই যে এখানে আছে x এর মান 6 থেকে বড় বা তার সমান, তার 6 থেকে যদি আমি বড় নেই, তার মানে কি হবে, 6 থেকে থার্ড ব্র্যাকেট, তার মানে 6টা হচ্ছে, কিন্তু আবার 13 থেকে ছোট, 13 থেকে ছোট নিচে আসে, তার মানে এই মানের মধ্যে ক্যালকুলেশন হচ্ছে না, তার মানে এটা ক্রস। এখন x এর মান 6 থেকে বড়, এখানে দেখো টানো, x এর মান এই পাশে 6, এই পাশে আছে 13, ঠিক আছে, দুটার নিচে ইকুয়াল আছে, তার দুইটা বদ্ধ, বদ্ধ, দুটা যদি বদ্ধ হয় আমি থার্ড ব্র্যাকেট ইউজ করব, তার মানে ক্যালকুলেশনটা আমি 6 থেকে 13 পর্যন্ত হচ্ছে, তাহলে আমার এটা হচ্ছে অ্যান্সার। এখন এটা দেখো, এটা কিন্তু বলছে 6 থেকে বড়, যদি আমি 6 থেকে হিসাব করি, এখানে এরকম 6 থেকে বড়, তাহলে ধরো আমি 7 থেকে হিসাব করা হচ্ছে, 13 থেকে ছোট, তার মানে এখানে বদ্ধ, এখানে খোলা, তার মানে 7 থেকে যখন হচ্ছে বা 6 পয়েন্ট সামথিং থেকে হচ্ছে, তার মানে এটা হচ্ছে না, তার মানে এটা হবে ক্লোজ। তার মানে কোনো অঙ্ক যদি এই ধরনের অঙ্ক থাকে যে অ্যাট ফার্স্টে 6 এবং অ্যাট লাস্টে 13, তুমি কি করবা, এই ভ্যালু, দুই ভ্যালুর সামনে দেখবা আগে ফার্স্টে ইকুয়াল আছে কিনা, এই যে দেখো দুইটার সামনে ইকুয়াল আছে, যদি হয় এই ধরনের ফাংশন হবে, এটার অ্যান্সার। বুঝা গেল? পারবে না সবাই? এবার দেখো নাম্বার 9, এ সেটের মৌলিক সংখ্যাগুলো সেট কোনটি? এ সেটের মান দেওয়া আছে এটা, এখানে 4টা অপশন দেওয়া আছে। এখন তুমি তো মৌলিক সংখ্যা নরমালি জানো যে যে সকল সংখ্যাগুলোকে ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে মৌলিক সংখ্যাগুলো দ্বারা অর্থাৎ এ সেটের মৌলিক সংখ্যাগুলো সেট কোনটি? তাহলে এখান থেকে তো মৌলিক সংখ্যা আছে কোনটা, 7, এখানে আছে 11, এখানে আছে 13। তাহলে দেখো আমি কিন্তু মৌলিক সংখ্যাগুলো বের করেছি 7, 11, 13। বুঝতে পারলা সবাই? এখন এই মানগুলো ওখানে অপশন লক্ষ্য রাখো, কোথায় আছে, 7, 11, 19, 13, 7, 11, 13, 7, 11, 13 কিন্তু এখানে আছে, এটা হচ্ছে অ্যান্সার। পাবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার, এবার দেখো নাম্বার 9। নাম্বার 9 বলছে এ সেটের 3-এর গুণিতক সংখ্যাগুলোর সেট কোনটি? এ সেটের 3-এর গণিতিক সংখ্যাগুলোর সেট কোনটি? এ সেট দেওয়া আছে, 4টা অপশন দেওয়া আছে। তাহলে দেখো তো 3 দ্বারা বিভাজ্য যাচ্ছে কত, 6কে, 9কে, 12কে। তাহলে 3-এর গুণিতকগুলো কত আসতেছে, 6, 9 এবং 12। দেখো তো অপশন কোথায় আছে, 6, 9, 12। এই যে ঘতে আছে, তুমি ঢিসুম করে একটা টিক দিয়ে দিবা বা বল পেন দিয়ে তুমি মার্কিং করে দিবা, এটা হবে অ্যান্সার। পারবে না সবাই? এবার দেখো নাম্বার, নেক্সট নাম্বার দেখো, নাম্বার হচ্ছে 10। যদি এ সেটের উপাদান বি সেটের উপাদান দেওয়া আছে, x বিলং টু এ এবং y বিলং টু বি হয়, তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার y সম্পর্ক কি? x গ্রেটার y সম্পর্ক বিবেচনা করে অন্যয়টি নির্ণয় করতে বলছে, ঠিক আছে? দেখো আমরা কিন্তু বেসিক ক্লাসে তো শিখাইছি এরকম অন্যয় কাকে বলে, ওই অন্যয়ের মধ্যে এটা অঙ্কটা ছিল কিন্তু, ঠিক আছে? তাহলে দেখো আমরা ফার্স্ট টাইমে লিখবো, দেওয়া আছে কি, এ ইকুয়াল আছে কত, 3,4 এবং বি ইকুয়াল দেওয়া আছে কত, 2,4, এটা কিন্তু দেওয়া আছে। এবং আচ্ছা, এবং অন্যয়টি বা রিলেশনটি অন্যকে আর দ্বারা প্রকাশ করা হয়। এটা মান দেওয়া আছে কত, x বিলং টু এ এবং y বিলং টু বি, এবং কন্ডিশন দেওয়া আছে কত, x গ্রেটার y, এটা কিন্তু কন্ডিশন দেওয়া আছে। তুমি কিন্তু একটা কাজ করে নিতে পারো, কাজটা হচ্ছে এইরকম যে এবং অন্যটি বা রিলেশনটি আর ইকুয়াল x, y সাজ ডেট নিতে পারো, x বিলং টু এ এবং y বিলং টু বি এবং x গ্রেটার y, এটা করে নিতে পারো কিন্তু, ঠিক আছে? আচ্ছা
দেখো দেওয়া আছে a ইকুয়াল টু a সেটের উপাদান b সেটের উপাদান এটা, এখানে কন্ডিশন দেওয়া আছে এইটা, তাহলে আমরা অন্যটি লিখব। তাহলে শর্ত মতে রিলেশনটি আর ইকুয়াল লিখতে পারি x, y সাজ দ্যাট দেওয়া আছে কত x বিলং টু a, y বিলং টু b, এবং এখানে কন্ডিশন দেওয়া আছে কত x গ্রেটার হচ্ছে y। এইটা কিন্তু আমাদের কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন x বিলং টু a, y বিলং টু b এবং কন্ডিশন দেওয়া আছে x গ্রেটার y। তাহলে এখন আমরা কি করব, তাহলে a ক্রস b বের করব। যখনই তোমাকে রিলেশন বের করতে বলবে, সরি রিলেশন নির্ণয় করতে বলবে, তখনই a ক্রস b করতে হবে। এর মানটা এখানে দেওয়া আছে কত 3,4, b এর মানটা দেওয়া আছে কত বলো দেখি 2,4। বুঝতে পারলা ভাইয়েরা? এখন তুমি এটাকে নরমালি গুণ করবা। তাহলে গুণটা করো, 3 দ্বারা 2 কে গুণ করলে 3,2। তুমি যেন আবার 3 দিয়ে গুণ 6 লেখো না, বিপদ। 3 দ্বারা 4 কে গুণ করলে 3,4, 4 দ্বারা গুণ করলে 4,2 হবে, 4 দ্বারা 4 কে গুণ করলে 4,4 হবে। আমরা কিন্তু a ক্রস b এর মানটা লিখে ফেললাম। কারো কি বুঝতে অসুবিধা আছে? এখন এখান থেকে আমার রিলেশনটা তৈরি করতে হবে 3,2, 3,4, 4,2, 4,4, অর্থাৎ a ক্রস b এর মানটা আমরা কিন্তু এটাকে পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমাকে এখন x গ্রেটার y শর্তে বের করতে বলছে। অতএব x গ্রেটার y শর্তে আর ইকুয়াল টু আমাদের মানটা বের করতে বলছে x এর মান y এর মান থেকে বড় হতে হবে। প্রথমটা x, পরেরটা y, x এর মান y এর থেকে বড়, তাহলে কি হবে 3,2, এই মানটা হবে। 3,4 হচ্ছে না, 4,2 এটা হবে, 4,2, 4,4 সমান এটা হচ্ছে না, তাহলে রিলেশনটি হবে এইটাই অ্যান্সার। বুঝতে পারলা সবাই? কারো কি অসুবিধা আছে? সেম নাম্বার 11, আমরা 11 নাম্বার এটাকে HW দিলাম, তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করবা। যদি না পারো তাহলে আমাদেরকে কমেন্টস করবো, আমরা করে দেব একই অঙ্ক, ওকে। এবার দেখো নাম্বার 12 এ দেওয়া আছে f of x equal to x to the power 4 plus 5x minus 3 হলে f of minus 1 to 1/3 এই মানটা তোমাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা দেখো f of x দেওয়া আছে, আমরা লিখে ফেললাম সলিউশনে দেওয়া আছে। তাহলে তুমি সলিউশন দেওয়া আছে কি f of x equal to x to the power 4 5x minus 3 দেওয়া আছে। প্রথমত আমাদের -1 বের করতে বলছে, তাহলে f of -1 বসাও। তাহলে x এর জায়গায় -1 বসাবা, 5 x এর জায়গায় -1 বসাবা, যা আছে তাই। -1 এর উপর 4টা জোড় সংখ্যা, যদি জোড় হয় তাহলে পজিটিভ হবে, বিজোড় হলে মাইনাস অর্থাৎ নেগেটিভ হবে। তাহলে পজিটিভ আছে তাহলে পজিটিভ হবে, প্লাস মাইনাস -5 হবে, -3 থাকে। 5 আর 3 8, 1 বিয়োগ করলে -7 হবে। এটা হচ্ছে আনসার। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এবার দেখো আমরা বের করব f of 2। তাহলে আমরা x এর জায়গায় 2 বসাবো, 2 টু দি পাওয়ার 4, 5 into 2 -3, 2 টু দি পাওয়ার 4। তাহলে তুমি 4টা 2 গুণ করবা, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16 হয়। তুমি নর্মালি 16 লিখে নিবা, 5 দুগুণ +10 -3। তাহলে দেখো তো আমরা এখন যোগ বিয়োগ করব। আচ্ছা 16 আর 10 যোগ করলে 26, 3 বিয়োগ করলে 23 হবে। এটা হচ্ছে আনসার। বুঝতে পারলা সবাই? পারবে না? যদি f of -1 এর মান -7 হয়, f of 2 এর মান যদি 23 হয়, তোমাদের একটা HW দিব, f of 3 এর মানটা হট। এটা তোমরা কইরা কমেন্ট বক্সে SMS করবা বা কমেন্টস করবা, ওকে। এবার দেখো আমাদের নেক্সট নাম্বার, দেখো নাম্বার 13। যদি f of y equal y cube plus ky square minus 4y minus 8 হয়, তবে k এর কোন মানের জন্য f of -2 equal to 0 হবে। অঙ্কটাকে তুমি স্টার্ট দিবা, স্টার্ট দাও, ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় কিন্তু এসে থাকে অঙ্কটা, ঠিক আছে, এই প্যাটার্ন এসে থাকে, ওকে। তাহলে আমরা সমাধানে চলে আসবো, সলিউশন। দেখো তো দেওয়া আছে কি, দেওয়া আছে f of y equal y cube plus ky square 4y minus হচ্ছে 8, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে f of y এর মান যদি এটা হয়, আমরা বসাবো f of -2। অতএব আমরা যদি f of -2 বসাই, তাহলে y এর জায়গায় কি হবে, -2, পাওয়ার যেরকম আছে সেই রকম,
ওয়াই জাত বসাবো -2, পাওয়ার যেরকম আছে সেই রকম, ওয়াই জাত বসাবো -2 মাইনাস হচ্ছে 8। বুঝতে পারলা সবাই? পারবে না? আচ্ছা এবার দেখো মাইনাসের উপর বেজোড় সংখ্যা, তাহলে মাইনাস আসবে। 2 এর উপর কিউব মানে 3টা 2 গুণ করবা 8 চলে আসবে। মাইনাসের উপর স্কয়ার মানে পজিটিভ হবে, যেহেতু 2 পজিটিভ সংখ্যা, জোড় সংখ্যা, 2 দুগুণ 4 গুণ করে দিলে 4k আসবে। মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণ 8 মাইনাস 8, প্লাস মাইনাসটা কিন্তু বিষম করে কেটে দিবা। 4k টা আমরা আগে লিখলাম, মাইনাস 8টাকে পরে লিখলাম। তাহলে এটা আমরা পাইলাম কার মান? 4k মাইনাস 8। এফ অফ মাইনাস 2 মান পেলাম 4k মাইনাস 8। আচ্ছা এফ অফ মাইনাস 2 মান কি বলছে? 0 হতে হবে কোন মানের জন্য? তাহলে আমি শর্ত মতে, ঠিক আছে, এফ অফ মাইনাস টু ইকুয়াল টু 0 হলে, তাহলে আমি এফ অফ মাইনাস 2 মানটা বের করছি কত? 4k মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে 4k ইকুয়াল টু 8 পার করে দাও, k ইকুয়াল টু 4 দ্বারা ভাগ করলে কত আসবে? 2 আসবে। তাহলে k সমান কত আসলো? 2 আসলো কিন্তু। তাহলে k সমান 2 এর জন্য f অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। তুমি লিখে ফেলো k সমান 2 এর জন্য কি আছে? f অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে যদি f অফ y ইকুয়াল টু এত হয়, k এর কোন মানের জন্য f অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে? তাহলে k সমান যদি 2 হয়, তাহলে 2 এর জন্য f অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। তাহলে এইটা আসবে অ্যান্সার। পারবা না সবাই? কঠিন ছিল কি? দেখো লক্ষ্য রাখো নাম্বার 14, f অফ x ইকুয়াল টু এত হয় তবে x এর কোন মানের জন্য, এখানে কোশ্চেন বলছে কি বলছে বলো দেখি, f অফ x ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা সলিউশনে চলে আসবো। তাহলে f অফ x ইকুয়াল টু দেওয়া আছে x কিউব 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6। ঠিক আছে, তাহলে এখন f অফ x, দেখো তো f অফ x এর মানটা আমরা 0 বসাতে পারি। তাহলে আমি এখানে লিখতে পারি x কিউব 6x স্কয়ার 11x মাইনাস 6। f অফ x এর মানটা আমরা 0 বসাতে পারি। আমরা কিন্তু এখানে শূন্যটাই বসে দিলাম। কারো কি বুঝতে অসুবিধা আছে? এখন তোমার এটাকে মিডল টার্ম করতে হবে। দেখো তো ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ অর্থাৎ 3 ডাইমেনশনাল দেওয়া আছে। এখানে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ যদি থাকতো তাহলে আমি দ্রুত গতিতেই মিডল টার্ম করতে পারতাম, কিন্তু পার্ট আছে কত? 3। তাহলে ফাংশন টাইপে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে x এর এমন কোনো মান বসাতে হবে যেখানে মানটা বসালে যোগ বিয়োগ করার পর 0 আসে। ঠিক তার বিপরীত মানটা হবে তার সাধারণ গুণিতক বা গুণনীয়ক সেট, সাধারণ উৎপাদক আর কি। তাহলে এখানে দেখো x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6। আমি এখানে x সমান কি বসাবো? দেখো তো আমি প্রথমত x সমান 1 বসাই, দেখি 0 আসে কিনা। আমি যদি এখানে 1 বসাই তাহলে 1 এর উপর কত আসবে? কিউব। তুমি ক্যালকুলেটর চাপবা, মাইনাস হচ্ছে 6 ইন্টু 1 এর উপর স্কয়ার প্লাস 11 ইন্টু 1 মাইনাস হচ্ছে 6। তাহলে 1 এটা থাকে 6 প্লাস 11 মাইনাস 6, তাহলে 12 মাইনাস 12 কেটে গেলে কত হয়? 0। হ্যাঁ কেটে যাচ্ছে। তার মানে আমি x সমান 1 বসাবো, কিন্তু সাধারণ গুণনীয়ক সাধারণ উৎপাদক যে মানটা হবে সেটা হবে কিন্তু হবে -1। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কত? দেখো তো x মাইনাস হচ্ছে 1, আমরা লিখবো x মাইনাস 1, x মাইনাস 1, ঠিক আছে, ইকুয়াল টু 0। আমরা ক্যালকুলেশনে দেখব। তাহলে আমরা x মাইনাস 1টা লিখে নিলাম আগে। ঠিক আছে, তো তুমি এখানে সাইটে লিখতে পারো যে এরকম করে এটা আমি মিশে দিলাম। x সমান 1 হলে সমীকরণটি সিদ্ধ হয়। সুতরাং x মাইনাস 1 এর সাধারণ উৎপাদক হবে। ঠিক আছে, x মাইনাস 1 হবে এর সাধারণ একটি উৎপাদক। তো আমি x মাইনাস 1টা কিন্তু লেখা হয়েছে এখানে। তো x কিউব আছে এখানে, দেখো তো পাওয়ারটা আছে কত? x কিউব। আমরা গুণ করতে হবে চলরাশি দ্বারা, যে গুণ করলে পাওয়ারটা x কিউব আসে। তাহলে x আছে, আমি যদি এখানে x স্কয়ার দ্বারা গুণ করি তাহলে দেখো গুণ করে দিলে কি হবে? x কিউব হবে। আবার যদি গুণ করে দাও তাহলে মাইনাস x স্কয়ার হবে। তাহলে x কিউব কিন্তু মিলছে, x স্কয়ার আসছে। এটা 6x স্কয়ার, এখানে আছে শুধু x স্কয়ার। আমি মাইনাস 5x দ্বারা গুণ করে দেব। তাহলে মাইনাস 5x দ্বারা গুণ করে দিলে মাইনাস 5x স্কয়ার হবে।
মাইনাসে মাইনাসে প্লাস 5x দ্বারা গুণ করে দিলে কি হবে পজিটিভ 5x হবে। তাহলে দেখো 5 আর 1 যোগ করলে 6 হয়, 5x আছে 11x, তাহলে নাই কত 6 নাই, 6 দ্বারা গুণ করলে 6x, 6 আর 5 যোগ করলে 11 হয়, 6 কে -6 = 0। তার মানে এ লাইনটা মিলে গেছে। আমরা এখন একটা কাজ করব, x - 1 x - 1 x - 1 আমরা একটা কমন নিয়ে ফেলবো, বাকি থাকলো x² - 5x + 6 = হচ্ছে 0। তিনটার মধ্যে আমি একটা কমন নিয়ে নিলাম, x² - 5x + 6 থাকলো। তাহলে দেখো x - 1 একবার 0 হবে, x² - 5x + 6 একবার কিন্তু 0 হবে। এইটা একবার 0, এটা একবার 0। এখন তুমি 1টাকে পার করো, পজিটিভ 1। তুমি এটাকে আবার মিডল টার্ম করো, 6 আছে, তাহলে x² - 3x - 2x + 6 = 0। 3 দুগুণ 6, 3 আর 2 যোগ করলে কিন্তু -5 আসে। x কমন নাও, x - 3 - 2 কমন নিলে x - 3 = 0 হবে। তাহলে x - 2 থাকে, x - 3 থাকে = 0 হয়। তাহলে এটা একবার 0 লিখতে পারি, এটা একবার 0 লিখতে পারি। তাহলে তুমি কিন্তু একবারই লিখতে পারো x = 2, x সমান কত হচ্ছে 3, x সমান 3 একবারই লিখে ফেললাম, ঠিক আছে। তাহলে দেখো অতএব x সমান 1 2 3, ঠিক আছে। এর জন্য f(x) = 0 হবে, এটাই হবে आंसर। তুমি লিখে নেবে বাংলাটা, বুঝতে পারলা? x সমান 1 2 3। তাহলে দেখো f(x) সমান এত হয়, তবে x এর কোন মানের জন্য? তাহলে x এর মান 1 2 3 এর জন্য f(x) সমান 0 হবে, বুঝতে পারলা? এটা হবে आंसर, পাবা না সবাই? এবার দেখো নাম্বার 15, যদি f(x) সমান এত হয়, তবে f(1/x² + 1 f(1/x² - 1 এর মানটা বের করতে বলছে তোমাকে। আর দেখো তুমি কিভাবে বের করবা মানটা। সলিউশনে দেওয়া আছে f(x) = x + 1/2x - 1, এই মানটা দেওয়া আছে। তাহলে আমি প্রথমত এই যে মানটা বসাবো 1/x², উপরে আছে একই মানই। অতএব f(x) এর জায়গায় বসাবো 1/x², তাহলে 2 * x এর জায়গায় বসাবো 1/x² + 1, নিচে বসাবো 2 * 1/x² - 1, এটা আমরা কিন্তু বসালাম। এখন তুমি একটু লসাগু করবা। আচ্ছা, লসাগুটাকে আমরা একবারে করতে পারি? এটা লসাগু করবা, এটা লসাগু করবা, উল্টে গেলে কিন্তু x² কেটে যাবে। x² লসাগু করলে থাকে 2, 2 একে 2, আর এখানে গুণ করে দিলে শুধু থাকে x² ডিভাইডেড x² ক্যান্সেল হয়ে গেলে থাকে 2, 2 একে 2, মাইনাস গুণ করে দিলে হবে মাইনাস হচ্ছে x²। এটা f(x) এর মানটা 1/x² এর মানটা আমরা পেয়ে গেলাম। f(1/x² এর মান কিন্তু পেলাম এইটা। তাহলে কার মান পাইলাম? লেখো তো f(1/x²। এখন দেখো f(1/x² + 1 f(1/x² - 1) এটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমি একটা কাজ করতে পারি না? এর নিচে কিছু না মানে কি আছে বলো দেখি 1। আমরা এটার সাথে একবার যোজন করব, একবার বিয়োজন করব। তা যোজন করো, 1/x² + 1 যোগ করব, বিয়োজন করো 1/x² - হচ্ছে 1 বিয়োগ করে দিলাম। এটাতে যোজন করো 2 + x², 2 - x², বিয়োজন করো -2 প্লাস হচ্ছে x²। বুঝলা সবাই? আচ্ছা, এখন তুমি কিন্তু এটাকে ডিসিশন করে কাটে দিতে পারো, আর এটাকে কিন্তু ডিসিশন করে কাটে দিতে পারো, ঠিক আছে। তাহলে আমরা এই পাশে একটু আসবো, এটা লিখে ফেললাম। তাহলে f(1/x² + হচ্ছে 1 f(1/x² - 1). তাহলে দেখো আমরা এখানে 2 আর 2 যোগ করলে কি পাবো? শুধু 4 পাবো, ডিভাইডেড x² যোগ করলে কি হবে? 2x² হবে। 2 দিয়ে কাটে দাও, তাহলে 2 থাকতেছে উপরে, 2 × 2 = 4, নিচে x² থাকতেছে x²। তাহলে এইটার মান বের হলো এইটা হবে অ্যান্সার। পাবা না সবাই? অঙ্কটা কি কঠিন মনে হলো? আচ্ছা, এই পর্যায়ে দেখবো আমরা নেক্সট নাম্বারটা। এবার দেখো নাম্বার 16, g(x) এটা দেওয়া আছে। এত হলে g(1/x² = g(x²), এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমি ফার্স্ট টাইমে দেওয়া আছে এই মানটাই তুলে নেব, দেওয়া আছে। সলিউশনে চলে আসো, দেওয়া আছে এটা সলিউশন। তাহলে দেওয়া আছে কত? g(x) = 1 + x² x⁴ ডিভাইডেড x², এই মানটা দেওয়া আছে। আমি ফার্স্ট টাইমে 1/x² এই মানটা এখানে বসাবো।
তাহলে জি অফ এক্স এর জায়গায় বসাবো 1/x², 1/x² বসাও। তাহলে 1 প্লাস এক্স এর জায়গায় বসাবো 1/x²। তাহলে 2 দুগুণ কত হবে? x⁴ আসবে, প্লাস আমি যদি এখানে বসাই 1 এখানে x² বসালে কত হবে? 4 দুগুণ পাওয়ার পর গুণ হবে, তাহলে x⁸ হবে, বুঝলা? ডিভাইডেড x এর জায়গায় 1/x² বসাও, তাহলে পাওয়ার পর গুণ করলে 1/x⁴ হবে। ওকে, আচ্ছা এখন আমরা একটা কাজ করব, লবে লসাগু করব, হরে লসাগু করব। লসাগু করো, x⁴ x⁸, লসাগু কিন্তু x⁸ হয়। x⁸ দ্বারা অঙ্কে গুণ করলে x⁸, এটা তাহলে কি থাকে? x⁴, এখানে ক্যান্সেল করলে থাকে শুধু 1, আমি লিখলাম 1/x⁴। তাহলে আমরা মানটাকে ঘুরে লিখবো, এটা সাজে লেখো 1 প্লাস x⁴ প্লাস x⁸, নিচে থাকতেছে শুধু x⁸, গুণন উল্টে দাও x⁴/1, কাটাকাটি করো 1 প্লাস x⁴, x⁸, এটা দ্বারা এটাকে কাটলে x⁴ আসে কিন্তু। ওকে, আচ্ছা এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। আচ্ছা এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড ছিল, তুমি এখানে দিতে পারো বাম পক্ষ, বাম পক্ষ। ওকে, আমরা এবার ডান পক্ষতে আসব। ডান পক্ষ, ডান পক্ষ আছে জি অফ x² বসাতে হবে। তাহলে আমাদের জি অফ x এর মান দেওয়া আছে, এইটা আমরা সরাসরি মানটা বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে ডান পক্ষে বসাও 1 জি অফ x² ইকুয়াল, তাহলে আমরা এখানে মানটা বসাও দেখি 1 প্লাস x², তাহলে এখানে আছে স্কোয়ার, গুণ করে দিলে x⁴ প্লাস x⁴, পাওয়ার আছে 2, গুণ করে দিলে কিন্তু x⁸ ডিভাইডেড x², তাহলে পাওয়ার আছে 2, গুণ করে দিলে কিন্তু x⁴। তাহলে দেখো তো এইটার এইটা সমান হলো না? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব কি লেখা যেতে পারে? জি অফ 1/x² সমান জি অফ x²। দেখানো হলো, দেখাতে বলছে, ভাষ্য লিখতে পারো, দেখানো হলো। ঠিক আছে, কারোকে বুঝতে অসুবিধা হলো? আচ্ছা অঙ্কটাকে তুমি স্টার দিবা, 3 স্টার। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা দেখো আমরা এই পর্যায়ে নেক্সট নাম্বার শুরু করব, নাম্বার 17। 17-এ 3টা অঙ্কই এক, আমরা বেসিক ক্লাসে শিখাইছি, এখানে না করলেও চলতো, তারপর আবার শেখাচ্ছি। নিচের অন্যগুলো হতে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে দেওয়া আছে, তাহলে তুমি সলিউশনে লিখতে পারো, দেওয়া আছে সলিউশন আর এর মানটা, আর ইকুয়াল কি দেওয়া আছে 2,1, 2,2, 2,3, এটা দেওয়া আছে। তাহলে আমরা জানি ক্রমজোরের প্রথম উপাদানকে ডোমেন বলা হয় এবং দ্বিতীয় উপাদানকে রেঞ্জ বলা হয়, কোনো একটা অন্বয়ের। আমরা লিখবো, আমরা জানি, শর্ট ফর্মে লিখলাম, আমরা জানি কোনো অন্বয়ের ক্রমজোরের প্রথম উপাদানগুলোকে কি বলে? ডোমেন বলে, এবং দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়, রেঞ্জ বলে। অতএব আমরা ডি অফ এফ লিখতে পারি, ক্রমজোরের প্রথম উপাদান আছে 2, 2, 2, তাই না? আমরা একটা 2 লিখবো শুধু, যেহেতু কমন আছে। অতএব রেঞ্জকে বলা হয় আর অফ এফ। দ্বিতীয় উপাদান 1, 2, 3, আমরা এখানে লিখতে পারি 1, 2, 3। তাহলে ডোমেন এবং রেঞ্জ হবে এটা। এটা কিন্তু আমাদের বেসিক ক্লাসে শেখা হয়েছে, অর্থাৎ ক্লাসের প্রথম টপিকসে যাবে, প্রথম দিকে ওখানে শেখানো হয়েছে। ওকে, এটা গেল 17 নম্বর। আচ্ছা 18 নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের বেসিক ক্লাসেই হয়ে গেছে, মানে অর্থাৎ স্টার্টিং যে ক্লাসের থিওরি শেখাইছি না, ওখানে 18 নম্বরটা দেখে নিবা। তাহলে 17 এবং 18 হয়ে গেল। দেখো এবার আমরা শিখবো 19 নম্বর অঙ্কটা। দেখো ওকে, নাম্বার 19। ছক কাগজে এই যে বিন্দুর মানগুলো আছে, বিন্দুগুলো স্থাপন করতে বলছে। তাহলে তুমি কি করবা? ছক কাগজে এইভাবে নিবা, দেখো যে তোমার আন্ডারলাইনগুলো আছে সেখানে একটু গাঢ় করে লিখবা, হ্যাঁ, পেন্সিল দিয়ে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক মান ডান দিকে, ঋণাত্মক মান বাম দিকে, ড্যাশের দিকে।
ওয়াই অক্ষের ধনাত্মক মান উপর দিকে, ঋণাত্মক মানটা হবে ড্যাশের দিকে, ঠিক আছে? কারো কি বুঝতে অসুবিধা হলো? এক্স অক্ষের ধনাত্মক মান ডান দিকে লিখবা আর ঋণাত্মক মানটা বাম দিকে লিখবা। ওয়াই অক্ষের ধনাত্মক মান উপর দিকে, ঋণাত্মক মানটা নিচ দিয়ে লিখবা। আচ্ছা, এক্স অক্ষ কোনটা, ওয়াই অক্ষ কোনটা? ক্রোমোজোমের প্রথম উপাদানটা এক্স বলা হয়, দ্বিতীয় উপাদানকে রেঞ্জ ওয়াই বলা হয়। প্রথমটা এক্স, পরেরটা ওয়াই, এক্স ওয়াই। তাহলে মানটা আমরা এখন বসাবো। এক্স এর মান প্রথম দেওয়া আছে নেগেটিভ, বাম দিকে আসবে 1 2 3। ওয়াই মান পজিটিভ, ওপর দিকে যাবে 1 2। দেখো এখান থেকে আসে এখানে যেটা মিলবে, ঠিক আছে, আর এখান থেকে যেটা মিলবে, এই মিলিত বিন্দুকে তুমি কি করবা, কাউন্ট করবা কত, -3,2। বুঝতে পারলা কি? ওকে। আচ্ছা এবার দেখো 0,-5, 0 0 মানে এখানে মূলবিন্দুগামী, -5 মানে নিচ দিকে, ওয়াই মান নিচ দিকে, 1 2 3 4 5, তার মানে এখানে। তাহলে কত হবে, 0,-5 লিখে দিবা। ওকে, এখানে বলছে হাফ কমা -5/6, হাফ। তাহলে দেখো আমি এখানে নিলাম 1 2 3, হাফ মানে এর অর্ধেক, হাফ। আচ্ছা -5/6 মানে নিচ দিকে, 5কে 6 দ্বারা ভাগ করো, 0 পয়েন্ট সামথিং হয়। তাহলে এখানে কি বলছে, 0 পয়েন্ট সামথিং, সামথিং মানে এখানে নিলাম, ঠিক আছে? তাহলে এখানে আসতেছে কত, হাফ কমা মাইনাস হচ্ছে 5/6। ওকে, তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্কটা নিলাম। তাহলে তিনটা বিন্দু আমরা ছক কাগজে স্থাপন করলাম, তোমরা ছক কাগজে গ্রাফ পেপারে স্থাপন করে দিবা, ঠিক আছে? পারবে না সবাই? 19 নম্বর এবং 20 নম্বর সেম অঙ্ক, এইচডব্লিউ প্র্যাকটিস করবা, না পারলে করে নিবা। এখন ঘটনা হচ্ছে 21 22 23 আমরা সেট ও ফাংশন করাইলাম। এর আঙ্গিকে তোমরা 21 22 23 তিনটা সৃজনশীল অঙ্ক আছে, বোর্ড বইয়ে দেওয়া, তিনটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। এটা তোমাদের এইচডব্লিউ দিলাম, তোমরা যদি না পাও কমেন্টস বক্সে কমেন্ট করবা, পেয়ে যাবা। আর এছাড়া তুমি সৃজনশীল যে আমরা সলভ করাবো বিভিন্ন বোর্ড থেকে শুরু করে, ওর মধ্যে ওই তিনটা থেকে শুরু করে তারপর বোর্ড করানো হবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত থাকবে। আর আরেকটা কথা, আমাদের ক্লাসটার লিঙ্কটা বন্ধু বান্ধবদের একটু শেয়ার দিবা। আমাদের ইউটিউব যে আছে একটু সাবস্ক্রাইব করবা। ইউটিউবটা হচ্ছে বিলাস ম্যাথ পয়েন্ট 2.0, বিলাস ম্যাথ পয়েন্ট 2.0 লিখে দেওয়া আছে। হ্যাঁ, আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।